অনলাইন লাইভ ক্লাসে সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। উপস্থাপনায় আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে আজকে আমার 14তম লেকচার। আজকে যে সকল টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব তা হলো অধ্যায় 10-এর সেন্ট্রালাইজ, প্যারালাল ও ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমের সংজ্ঞা, হোমোজিনিয়াস ও হেটারোজিনিয়াস ডাটাবেস ব্যাখ্যাকরণ, সার্ভারের গঠন, সেন্ট্রালাইজ, ক্লায়েন্ট সার্ভার, প্যারালাল এবং ডিস্ট্রিবিউটেড, সার্ভারের সুবিধা এবং অসুবিধা, সেন্ট্রালাইজ সার্ভার, ক্লায়েন্ট সার্ভার, প্যারালাল সার্ভার, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম আর্কিটেকচার বর্ণনা করুন। আশা করি এই লেকচার শেষে উপরোক্ত টপিকগুলোর উপরে তোমাদের ধারণা আরও স্পষ্ট হবে ইনশাল্লাহ। তো প্রথমেই ডাটাবেস সিস্টেম আর্কিটেকচার। একটি ডাটাবেস সিস্টেমের আর্কিটেকচারটি মূলত কম্পিউটার সিস্টেমের যেখানে এটি চালিত হয় সেখানকার নেটওয়ার্কিং, সেন্ট্রালাইজেশন, প্যারালিজম ও ডিস্ট্রিবিউশনের উপর নির্ভর করে। অর্থাৎ একটা ডাটাবেস সিস্টেম যেখানে ইনস্টল করা হয় যে কম্পিউটারে, সেই কম্পিউটার সিস্টেমটি নেটওয়ার্কিং, সেন্ট্রালাইজেশন, প্যারালিজম এবং ডিস্ট্রিবিউশনের উপরে নির্ভর করে। প্রথমেই ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস সিস্টেম। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কিছু কাজকে সার্ভার সিস্টেমে এবং কিছু কাজ ক্লায়েন্ট সিস্টেমে নির্বাহ করা হয়। কাজের এই ধরনের বিভাজনকে ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস সিস্টেম বলে। সেন্ট্রালাইজ ডাটাবেস সিস্টেম, এটিকে সংক্ষেপে সিডিবি বলে। এটি এমন একটি ডাটাবেস যা একক স্থানে অবস্থিত, সঞ্চিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। অর্থাৎ এই ডাটাবেসটি একটা নির্দিষ্ট স্থানে অবস্থিত এবং সেই স্থানে ডাটাগুলো সঞ্চিত হয় এবং সেখানেই তাকে ডাটাবেসটিকে রক্ষণাবেক্ষণ করা হয়। এই অবস্থানটি প্রায়শই একটি কেন্দ্রীয় কম্পিউটার বা ডাটাবেস সিস্টেমে হয়ে থাকে। অর্থাৎ সাধারণত কোনো একটা কম্পিউটারে অথবা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে ইনস্টল করা হয় সেখানেই মূলত সেন্ট্রালাইজ ডাটাবেস সিস্টেমটি সংরক্ষিত থাকে। উদাহরণস্বরূপ একটি ডেস্কটপ বা সার্ভার সিপিইউ। অর্থাৎ সেন্ট্রালাইজ ডাটাবেস সিস্টেমটি কোনো একটা ডেস্কটপে ইনস্টল থাকতে পারে, কোনো একটা সার্ভারে ইনস্টল থাকতে পারে, অথবা কোনো একটা মেইন ফ্রেম কম্পিউটারে ইনস্টল থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে একটি কেন্দ্রীয় ডাটাবেস কোনো অর্গানাইজেশন বা কোনো প্রতিষ্ঠানের হয়ে থাকে। অর্থাৎ এই ধরনের ডাটাবেস সিস্টেমটি হয় কোনো একটা অর্গানাইজেশন অথবা কোনো একটা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের হয়ে থাকে। ব্যবহারকারীরা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কেন্দ্রীয় ডাটাবেস অ্যাক্সেস করে থাকে। তারপরে আসি প্যারালাল প্রসেসিং। একটি কম্পিউটার সিস্টেমে প্যারালাল প্রসেসিংয়ের মাধ্যমে লেনদেনসমূহ দ্রুত প্রতিক্রিয়ায় নির্বাহ করে, পাশাপাশি প্রতি সেকেন্ডে লেনদেনের সংখ্যা বৃদ্ধি করে। অর্থাৎ এখানে দ্রুত প্রতিক্রিয়া মানে কি, যে কুইক রেসপন্স, অর্থাৎ দ্রুত একটা রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে দ্রুত সেটা সাড়া দেয় এবং সেই কারণে লেনদেনের প্রতি সেকেন্ডের লেনদেনের সংখ্যাও বৃদ্ধি পায়। ডাটাবেস সিস্টেমের অপারেশন সমূহের গতিও বৃদ্ধি পায়। এতে করে কি হয়, প্যারালাল প্রসেসিংয়ের কারণে ডাটাবেস সিস্টেমের অপারেশন সমূহের গতিও বৃদ্ধি পায়। তার মানেটা হলো যে একাধিক প্রসেসর প্যারালালি বা সমান্তরালভাবে কাজকে বিভক্ত করে সম্পাদন করে, বিধায় এর লেনদেনের রেসপন্স টাইম কমে এবং লেনদেনের স্পিড বাড়ে এবং অপারেশন সমূহের গতি বৃদ্ধি পায়।
কম্পিউটার সিস্টেমের প্যারালালিজম বৈশিষ্ট্য কাজে লাগিয়ে কোয়েরিকে প্রক্রিয়া করা হয়। কম্পিউটার সিস্টেমে প্যারালালিজম যে বৈশিষ্ট্যটা সেটাকে কাজে লাগিয়ে মূলত কোয়েরিগুলোকে প্রক্রিয়া করা হয়। এই প্যারালাল কোয়েরি প্রসেসিংকেই প্যারালাল ডাটাবেস সিস্টেম বলা হয়। প্যারালালি যদি এইভাবে প্রসেসিং ডাটাবেসকে প্রসেসিং করা হয় তাহলে সেটাকেই বলা হবে প্যারালাল ডাটা বেস সিস্টেম। তারপরে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম, কোনো প্রতিষ্ঠানের সাইটগুলোতে ডাটা এমনভাবে ডিস্ট্রিবিউট করা হয় যে সেই ডাটাগুলি যেখানে উৎপন্ন হয় বা যেখানে সর্বাধিক ব্যবহার হয় সেখানে রাখা হয়, তবে উক্ত ডাটাগুলো অন্যান্য সাইট ও বিভাগ থেকে অ্যাক্সেস করা যায়। অর্থাৎ ডিস্ট্রিবিউটেড সিস্টেমে কোনো একটা প্রতিষ্ঠানের একাধিক সাইটে বা একাধিক সার্ভারে বা একাধিক পিসিতে ডাটাগুলোকে ডিস্ট্রিবিউট করে দেওয়া থাকে এবং সেইখানেই ডিস্ট্রিবিউট করা থাকে যেখানে সেগুলো উৎপন্ন হয়, সচরাচর যেখানে ডাটাগুলো বেশিরভাগ উৎপন্ন হয় এবং যেখানে বেশি ব্যবহার হয় সেই জায়গায় সেইভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া থাকে। তবে উক্ত ডাটাগুলো অন্যান্য সাইট ও বিভাগ থেকে অ্যাক্সেস করা যায়। বিভিন্ন সাইট জুড়ে ডাটাবেজের একাধিক অনুলিপি রাখার ফলে বৃহৎ প্রতিষ্ঠানগুলো বন্যা, আগুন ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে কোনো একটি সাইট আক্রান্ত হলেও তাদের ডাটাবেজের অপারেশন চালিয়ে যেতে সক্ষম হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে কি হয়, কোনো একটা সাইট আক্রান্ত হলেও অন্যান্য সাইটে ডাটা ব্যাকআপ থাকার কারণে যে কোনো অপারেশনের ধারাবাহিকতা নষ্ট হয় না, ধারাবাহিকতা ঠিক থাকে। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমের ভৌগোলিক বা প্রশাসনিকভাবে একাধিক ডাটাবেস সিস্টেমে ডাটা ছড়িয়ে থাকা নিয়ন্ত্রণ করে। এখানে যেটি বলা হয়েছে যে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম, এটা স্পেশাল টাইপের ডাটাবেস সিস্টেম যেখানে মূলত ডাটাবেসগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য এই ম্যানেজমেন্ট সিস্টেমটা ব্যবহার করা হয়। এটা ভৌগোলিক এবং প্রশাসনিকভাবে একাধিক ডাটাবেস সিস্টেমে ডাটা ছড়িয়ে থাকাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। ডাটাবেস সিস্টেমের আর্কিটেকচার ট্র্যাডিশনাল সেন্ট্রালাইজ সিস্টেম দিয়ে শুরু হয়, ক্লায়েন্ট সার্ভার, প্যারালাল এবং ডিস্ট্রিবিউটেড সিস্টেমে রূপান্তর হয় বা পরবর্তীতে সুবিধাজনকভাবে সেটাকে ক্লায়েন্ট সার্ভার, প্যারালাল অথবা ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমে রূপান্তর করা হয়। তারপরে আসি হোমোজিনিয়াস ডাটাবেস। হোমোজিনিয়াস মানে এক জাতীয় বা এক গোত্রীয় ডাটাবেস। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম দুই প্রকার, যথা হোমোজিনিয়াস এবং হেটারোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে এক জাতীয়, হেটারোজিনিয়াস মানে ভিন্ন জাতীয় ডাটাবেস। এইগুলা নিচে ব্যক্ত করা হলো। হোমোজিনিয়াস ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম, এটিতে সমস্ত সাইট অভিন্ন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং অপারেটিং সিস্টেম ব্যবহার করে, যা নিচের চিত্রে দেখানো হলো এবং এর বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। তাহলে আমরা আগে চিত্রটি দেখে নেই। এটা হলো একটা হোমোজেনিয়াস ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম, যেখানে এই যে ডাটাবেসগুলো বিভিন্ন নোডে এভাবে ডিস্ট্রিবিউট করা হয় এবং এইভাবে নেটওয়ার্কিংটা, এটা একটা কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে করা হয়, যেখানে দেখা যাচ্ছে কি যে এই প্রত্যেকটা নোড আলাদা আলাদাভাবে সফটওয়্যার ইনস্টল করা এবং ইন্ডিভিজুয়াল স্কিমা বা ডাটাবেস, এখানে এটা কি একটা ডিস্কের সিম্বল, অর্থাৎ যেখানে ডাটাবেসটা সংরক্ষিত আছে সেটা। এইগুলোকে আবার নিয়ন্ত্রণ করার জন্য ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা পিসিতে ইনস্টল করা থাকে এবং এইটার জন্য একটা গ্লোবাল স্কিমা বা একটা ডাটাবেস থাকে যেটা একটা ডিস্কে সংরক্ষিত থাকে। এবং এই যে ইউজারগুলোকে বলা হচ্ছে গ্লোবাল ইউজার, তারা গ্লোবালি বসে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এই নোটগুলোকে অ্যাক্সেস করে থাকে। তো এটা হলো, অর্থাৎ এই হোমোজিনিয়াসে কি হয়, প্রত্যেকটা নোডে একই ধরনের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয় এবং তাদের অপারেটিং সিস্টেমও একই হয়ে থাকে।
যেটা এখানে স্পষ্ট করে দেখানো হচ্ছে যে এইখানে এটা 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 প্রত্যেকটাতে সেম সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। তারপরে এটার বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে যে সাইটসমূহ একই সফটওয়্যার ব্যবহার করে, অর্থাৎ হোমোজিনিয়াস সাইটগুলোতে একই সফটওয়্যার ব্যবহার করে, সাইটগুলি একই ভেন্ডরের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা একই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে। অর্থাৎ একই ভেন্ডরের বলতে কি, যেমন ওরাকল হলে শুধু ওরাকলই ব্যবহার করা হবে, মাইএসকিউএল হলে শুধু মাইএসকিউএলই ব্যবহার করা হবে, অথবা একই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা। একই মানে এখানে সহজভাবে বলে দিয়েছে যে একই ধরনের, অর্থাৎ মাইএসকিউএল হলে মাইএসকিউএল, ওরাকল হলে ওরাকল। প্রতিটি সাইট অন্য সমস্ত সাইট সম্পর্কে সচেতন এবং ব্যবহারকারীর অনুরোধগুলি প্রক্রিয়া করতে সাইটগুলি একে অপরকে সহযোগিতা করে। প্রতিটি সাইট অন্য সমস্ত সাইট সম্পর্কে সচেতন, অর্থাৎ প্রত্যেকটা সাইট আরও অন্যান্য সাইট তার সাথে যুক্ত আছে সে সম্বন্ধে তাদের একটা ধারণা রয়েছে, এবং যে কোনো রিকোয়েস্ট সম্পাদন করার জন্য সকল সাইটই একে অপরকে সহযোগিতা করে থাকে। ডাটাবেস সমূহ একটি একক ইন্টারফেসের মাধ্যমে এমনভাবে যুক্ত থাকে এটি একটি একক ডাটাবেস বলে মনে হয়। হোমোজেনিয়াস ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম দুই প্রকার, একটা হলো অটোনোমাস আর একটা হলো নন অটোনোমাস। প্রতিটি ডাটাবেস স্বতন্ত্রভাবে নিজস্ব কাজ করে থাকে। অটোনোমাসে প্রতিটি ডাটাবেস স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে নিজস্ব কাজ করে থাকে। এইগুলোকে একটি কন্ট্রোলিং অ্যাপ্লিকেশন দ্বারা ইন্টিগ্রেট করা হয়, অর্থাৎ সবগুলো কাজকে কন্ট্রোলিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্টিগ্রেট করা হয়, এবং ডাটা আপডেট শেয়ার করতে মেসেজ পাসিং ব্যবহার করা হয়। অর্থাৎ যদি কোনো ধরনের আপডেট হয় সেটাকে মেসেজ পাসিংয়ের মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া হয়। নন অটোনোমাস, এখানে অটোনোমাসের বিপরীত, অর্থাৎ প্রতিটি ডাটাবেস স্বাধীন নয় বা নিজস্ব কাজ করে না। এক জাতীয় নোটগুলিতে ডাটা বিতরণ করা হয় এবং একটি কেন্দ্রীয় বা মাস্টার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সাইট জুড়ে ডাটা আপডেট সমন্বয় করে থাকে। তারপরে আসি হেটারোজেনিয়াস ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম। হেটারোজেনিয়াস ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম মানে হলো ভিন্ন জাতীয় ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম। এটি ভিন্ন সাইটে বিভিন্ন অপারেটিং সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ও ডাটা মডেল থাকে। অর্থাৎ এটির বিভিন্ন সাইটে অপারেটিং সিস্টেম বিভিন্ন, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও বিভিন্ন এবং ডাটা মডেল বিভিন্ন, অর্থাৎ তাদের ডাটা বেসগুলোও বিভিন্ন। এর বৈশিষ্ট্য, এখানে আগে চিত্রটি দেখে নিই আমরা। আগেরটার মতোই সকল কিছু ঠিক আছে, কিন্তু এখানে এইখানে যে ডাটাবেসটা ব্যবহার করা হয়েছে সেটা হলো এসকিউএল সার্ভার, আবার এটাও এসকিউএল সার্ভার, কিন্তু এই দুটাকে দেখানো হয়েছে ওরাকল। তার মানে বিভিন্ন ভেন্ডরের ডাটাবেস ব্যবহার করে থাকে, আর বিভিন্ন ভেন্ডরের ডাটাবেস ব্যবহার করলে তাকে হেটারোজেনিয়াস ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম বলা হয়। এর বৈশিষ্ট্য হলো বিভিন্ন সাইট ভিন্ন ভিন্ন স্কিমা এবং সফটওয়্যার ব্যবহার করে। সিস্টেমটি বিভিন্ন ধরনের ডিবিএমএস যেমন রিলেশনাল, নেটওয়ার্ক, হায়ারার্কিক্যাল বা অবজেক্ট ওরিয়েন্টেড এর সমন্বয়ে গঠিত হতে পারে। ভিন্ন স্কিমার কারণে কোয়েরি প্রসেস জটিল, অর্থাৎ যেহেতু স্কিমা ভিন্ন, কোয়েরি প্রসেস করা অনেক জটিল। ভিন্ন সফটওয়্যারের কারণে ট্রানজ্যাকশন প্রসেসিং অনেক জটিল। কোনো সাইট অন্য সাইট সম্পর্কে সচেতন নাও থাকতে পারে, অর্থাৎ অন্য সাইট সম্বন্ধে একটি সাইটের ধারণা নাও থাকতে পারে। তাই ব্যবহারকারীর অনুরোধগুলো প্রক্রিয়াকরণের ক্ষেত্রে সীমিত সহযোগিতা রয়েছে, অর্থাৎ একে অপরকে সহযোগিতা সেক্ষেত্রে কম করে থাকে। দুই ধরনের হেটারোজেনিয়াস ডাটাবেস ম্যানেজমেন্ট ডিস্ট্রিবিউটেড ডাটাবেস রয়েছে। এটা হলো ফেডারেটেড
হেটারোজেনিয়াস ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম স্বতন্ত্র এবং ইন্টিগ্রেটেড হয়, যাতে তারা একক ডাটাবেজ সিস্টেম হিসাবে কাজ করে। প্রত্যেকটি এটা এক প্রকারে বলা হচ্ছে যে এটা ডাটাবেজগুলা স্বতন্ত্র বা স্বাধীন এবং এরা ইন্টিগ্রেটেড অবস্থায় একক ডাটাবেজ সিস্টেমের ন্যায় কাজ করে থাকে। আনফেডারেটেড ডাটাবেজ ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা ডাটাবেজ সিস্টেমগুলি একটি সেন্ট্রাল কোঅর্ডিনেটিং মডিউল হিসেবে কাজ করে, যার মাধ্যমে ডাটাগুলো অ্যাক্সেস করা হয়। অর্থাৎ ডাটাবেজ সিস্টেমগুলির একটি সেন্ট্রালাইজ কোঅর্ডিনেটিং মডিউল থাকে, যেটার মাধ্যমে ডাটাবেজকে অ্যাক্সেস করা হয়। তারপরে আসি সেন্ট্রালাইজ ডাটাবেজ সিস্টেম। এখানে সেন্ট্রালাইজ ডাটাবেজ সিস্টেমের একটা চিত্র দেখানো হলো, যেখানে সেন্ট্রালাইজ ডাটাবেজ সিস্টেমটি এইখানে যে একটি সিলিন্ডার দিয়ে বোঝানো হয়েছে, এটা ফিনান্স, এটা পারচেসিং, এটা সেলস, এটা এইচআর, বিভিন্ন সাইট। তো একটি সেন্ট্রালাইজ ডাটাবেজ সিস্টেমে একটি একক স্থানে যেমন মেইন ফ্রেম কম্পিউটারে সঞ্চয় করা হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে এই ডাটাবেসটা সেন্ট্রালাইজ ডাটাবেসটা একটা মেইন ফ্রেম কম্পিউটারে বা একটা পাওয়ারফুল কম্পিউটারে সঞ্চিত থাকে। এটি কেবলমাত্র সেই অবস্থান থেকে রক্ষণাবেক্ষণ এবং সংশোধন করা হয়, অর্থাৎ যেখানে এটি সংরক্ষিত আছে সেখান থেকেই তাকে রক্ষণাবেক্ষণ করা হয় এবং সাধারণত কোনো ল্যান বা ওয়ান যেমন একটি ইন্টারনেট সংযোগ ব্যবহার করে অ্যাক্সেস করা হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে সেন্ট্রালাইজ ডাটাবেসটিকে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা হয় বা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ল্যান বা ওয়ানের মাধ্যমে অ্যাক্সেস করা হয়। সেন্ট্রালাইজ ডাটাবেস যেমন কলেজ, কোম্পানি, ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠান দ্বারা ব্যবহৃত হয়। কলেজ, কোম্পানি এবং ব্যাংক এইসব জায়গায় সেন্ট্রালাইজ ডাটাবেস সিস্টেম ব্যবহার হয়ে থাকে। এখানে একটা কোম্পানি দেখাচ্ছে, ফিনান্স, সেলস, পারচেসিং, এইচআর সকলেই একটি সেন্ট্রালাইজ ডাটাবেস ব্যবহার করছে। উপরের চিত্রটি দেখা যাচ্ছে যে অর্গানাইজেশনের সমস্ত তথ্য একক ডাটাবেজে সংরক্ষণ করা হয়। এই ডাটাবেসটি সেন্ট্রালাইজ ডাটাবেস হিসেবে পরিচিত। সেন্ট্রালাইজ ডাটাবেস সিস্টেমের সুবিধা। সেন্ট্রালাইজ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা হলো পুরো ডাটাবেসটি একটি একক বাস্তব স্থানে সংরক্ষিত হওয়ায় ডাটা ইন্টিগ্রিটি সর্বাধিক হয়, অর্থাৎ একটা জায়গায় থাকার কারণে ডাটা ইন্টিগ্রিটি বা ডাটার বিশুদ্ধতা সর্বাধিক বা ঠিক থাকে। এর অর্থ হলো ডাটা সমন্বয় করা খুবই সহজ এবং এটি যথাসম্ভব সঠিক এবং সামঞ্জস্যতাপূর্ণ। সেন্ট্রালাইজ ডাটাবেস সিস্টেমে ডাটা রিডান্ডেন্সি খুবই কম। সমস্ত ডাটা এক স্থানে সংরক্ষণ করা হয় এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে নেই, সুতরাং এটি নিশ্চিত করা সহজ যে কোনো রিডান্ডেন্সি ডাটা অ্যাভেলেবেল নেই। যেহেতু সমস্ত ডাটা এক জায়গায় রয়েছে, তাই এর শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়। সুতরাং সেন্ট্রালাইজ ডাটাবেস সিস্টেম অনেক বেশি সুরক্ষিত। ডাটা সহজেই বহনযোগ্য, কারণ এটি একই জায়গায় সঞ্চিত, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় সঞ্চিত আছে, সেখান থেকে ডাটাটা সহজেই ব্যাকআপ নেওয়া যায়, সহজেই অন্য স্থানে স্থানান্তর করা যায়। সেন্ট্রালাইজ ডাটাবেস অন্যান্য ডাটাবেজের তুলনায় সস্তা, কারণ এতে কম শক্তি এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়। সেন্ট্রালাইজ ডাটাবেজের সমস্ত তথ্য একই অবস্থান এবং একই সময়ে সহজেই অ্যাক্সেস করা যায়। সমস্ত তথ্য একই অবস্থান এবং একই সময়ে অ্যাক্সেস করা যায়। অসুবিধা হলো সেন্ট্রালাইজ ডাটাবেস সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেমে অসুবিধাগুলো যেমন, যেহেতু সমস্ত ডাটা এক জায়গায় রয়েছে, তাই এটি অনুসন্ধান এবং অ্যাক্সেস করতে বেশি সময় লাগে। অর্থাৎ এটা একটা অসুবিধা, অনুসন্ধান করা, সার্চ করা, অ্যাক্সেস করা, মানে ওটাকে ব্যবহার করতে সময় বেশি লাগে। নেটওয়ার্কটি যদি ধীরগতির থাকে তবে এই প্রক্রিয়াটি আরও বেশি সময় নেয়। যদি নেটওয়ার্ক দুর্বল হয় বা ধীরগতির হয় তাহলে আরও অনেক বেশি সময় লাগে। সেন্ট্রালাইজ ডাটাবেজের জন্য প্রচুর ডাটা অ্যাক্সেস ট্রাফিক তৈরি হয়, অর্থাৎ যেহেতু ডাটাবেজ একটি ইউজার অনেক বেশি,
অতএব ট্রাফিকের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পায়। এটি একটি বাধা পরিস্থিতি তৈরি করতে পারে। এটাকে বলা হয় বটলনেক, অর্থাৎ নেরো অবস্থা। দেখা গেল যে অনেক ব্যবহারকারী একটা ডাটাবেস অ্যাক্সেসের রাস্তাটা খুবই সরু। যেহেতু সমস্ত ডাটা একসাথে এক স্থানে রয়েছে, যদি একাধিক ব্যবহারকারী একই সাথে অ্যাক্সেস করার চেষ্টা করে তবে সমস্যার তৈরি হয়। এটি সিস্টেমের দক্ষতা হ্রাস করতে পারে। অর্থাৎ একসাথে ব্যবহার করলে কি সিস্টেমের দক্ষতা হ্রাস পায়। যদিও কোনো ডাটাবেস পুনরুদ্ধারের ব্যবস্থা না যদি কোনো ডাটাবেস পুনরুদ্ধারের ব্যবস্থা না করে থাকে এবং কোনো সিস্টেম ব্যর্থতা দেখা দেয় তবে ডাটাবেজের সমস্ত ডাটা নষ্ট হয়ে যায়। যেহেতু সেন্ট্রালি একটি জায়গায় ডাটাবেসটি থাকে, অতএব কোনো কারণে যদি সিস্টেমটা ব্যর্থ হয় তাহলে পুরো ডাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস দুটি যৌক্তিক উপাদান নিয়ে গঠিত। একটি ক্লায়েন্ট, অন্যটি হলো সার্ভার। ক্লায়েন্টরা হলো যারা সার্ভারে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য অনুরোধটি প্রেরণ করে। সার্ভারগুলি সাধারণত ক্লায়েন্টদের দ্বারা প্রেরিত কমান্ডগুলো গ্রহণ করে, কার্য সম্পাদন করে এবং উপযুক্ত ফলাফলটি ক্লায়েন্টকে ফেরত পাঠায়। ক্লায়েন্টের উদাহরণ হলো পিসি, যেখানে সার্ভারটি একটি বড় ওয়ার্কস্টেশন বা একটি ওয়ার্কস্টেশন বা একটি মেইনফ্রেম কম্পিউটার। ক্লায়েন্ট মেশিন নিজস্ব অপারেটিং সিস্টেমে চলে, অর্থাৎ প্রত্যেকটি ক্লায়েন্ট মেশিন তার নিজস্ব একটি অপারেটিং সিস্টেমে চলে। সার্ভারটিও তার নিজস্ব সার্ভার অপারেটিং সিস্টেমে চলে। এখানে একটি ক্লায়েন্ট সার্ভারের নেটওয়ার্ক দেখানো হয়েছে, যেখানে ইন্টারনেটের মাধ্যমে ক্লায়েন্টগুলো সার্ভারের সাথে যুক্ত। ক্লায়েন্ট এটি ক্লায়েন্টের সিপিইউ এবং মেমোরির মাধ্যমে এক বা একাধিক অ্যাপ্লিকেশন চালায়, কিন্তু সার্ভারটিতে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চলে। এটি ক্লায়েন্টের সিপিইউ এবং মেমোরির মাধ্যমে এক বা একাধিক অ্যাপ্লিকেশন চালায়, কিন্তু সার্ভারটিতে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চলে যা পুরো ডাটাবেসকে ম্যানেজ করে থাকে। অর্থাৎ ক্লায়েন্ট পিসিগুলোতে সাধারণত বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো চলে, যে অ্যাপ্লিকেশনগুলোর দ্বারা বিভিন্ন ধরনের কাজ করা হয় এবং সার্ভার মেশিনে মূলত ডাটাবেসটা সংরক্ষিত থাকে এবং যেখান থেকে ডাটাবেসটাকে ম্যানেজ করা হয়। একটি ক্লায়েন্ট সিস্টেমে ব্যবহারকারীদের দ্বারা পরিচালিত হয়, যেখানে সার্ভার সিস্টেমে কম্পিউটার বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ একটা ক্লায়েন্ট পিসি সাধারণ ব্যবহারকারী ব্যবহার করে, আর একটা সার্ভার পিসি সাধারণত কম্পিউটার বিশেষজ্ঞ ব্যবহার করে থাকে। ক্লায়েন্ট সিস্টেম কম্পিউটার বিশেষজ্ঞ দরকার নেই। ক্লায়েন্ট সিস্টেম এমন একটি সিস্টেম যেখানে ফলাফল প্রস্তুত এবং প্রদর্শিত হয়। পক্ষান্তরে সার্ভার সিস্টেম এমন একটি সিস্টেম যেখানে ক্লায়েন্টের জন্য তথ্য প্রস্তুত করা হয়। ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস সিস্টেমের সুবিধা এবং অসুবিধা। ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস সিস্টেমের সুবিধা এবং সুবিধাগুলো নিম্নরূপ। ক্লায়েন্ট সার্ভার সিস্টেমের অ্যাপ্লিকেশনসমূহ সমর্থন করার জন্য কস্ট ইফেক্টিভ প্ল্যাটফর্ম রয়েছে, অর্থাৎ যে প্ল্যাটফর্মে ক্লায়েন্ট সার্ভার সিস্টেমের অ্যাপ্লিকেশনগুলা সাপোর্ট করবে, সেই সাপোর্ট করার জন্য কস্ট ইফেক্টিভ কিছু প্ল্যাটফর্ম ক্লায়েন্ট সার্ভার সিস্টেমে থাকে। ক্লায়েন্ট গ্রাফিক্যাল মেনু চালিয়ে ইন্টারফেস ব্যবহার করে, যা প্রচলিত কমান্ড লাইনের চেয়ে উন্নত। অর্থাৎ ক্লায়েন্ট পিসি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে ইন্টারফেস ব্যবহার করে বিভিন্ন কার্য সম্পাদন করে থাকে, যা প্রচলিত বা পুরাতন কমান্ড লাইনের মাধ্যমে যেটা করা হতো সেটা থেকে অনেক উন্নত।
ক্লায়েন্ট সার্ভার পরিবেশ ব্যবহারকারীদের দ্বারা আরও উৎপাদনশীল কাজ এবং বিদ্যমান ডাটাগুলির দক্ষতা ব্যবহারে সহায়তা করে। অর্থাৎ এটা ক্লায়েন্ট সার্ভার পরিবেশটি উৎপাদনশীলতা প্রোডাক্টিভিটি বাড়ায় এবং এটার দক্ষতা বৃদ্ধি করে। ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস সিস্টেম বেশি নমনীয়, ফ্লেক্সিবল, অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার সিস্টেমে সহজেই ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি করা যায়। সার্ভারে একটি একক ডাটাবেসকে বিভিন্ন স্বতন্ত্র ক্লায়েন্ট সিস্টেমগুলির মধ্যে শেয়ার করা হয়, অর্থাৎ সার্ভারের যে ডাটাবেসটি সেটি বিভিন্ন ক্লায়েন্টের মধ্যে স্বাধীনভাবে শেয়ার করে দেওয়া যায়। ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস সিস্টেমের অসুবিধাগুলো হলো প্রাথমিক পর্যায়ে ইনিশিয়াল কস্ট অনেক বেশি, পারফরমেন্স মনিটরিং এবং টাইমিংয়ের জন্য ম্যানেজমেন্ট টুলের অভাব রয়েছে। অর্থাৎ অনেক ক্ষেত্রে কি ম্যানেজমেন্ট টুলের অভাবের কারণে পারফরমেন্স মনিটরিং এবং টাইমিং করা কঠিন। তারপরে আসি প্যারালাল ডাটাবেস আর্কিটেকচার। প্যারালাল মেশিনগুলির জন্য বেশ কয়েকটি আর্কিটেকচার মডেল রয়েছে। চিত্রে এর মধ্যে সর্বাধিক বিশেষ বৈশিষ্ট্য সম্বলিতটি নিচে দেখানো হলো। চিত্রটি খেয়াল করো। এখানে এম হলো মেমোরি, পি হলো প্রসেসর এবং ডিস্কগুলোকে সিলিন্ডার হিসেবে দেখানো হয়েছে। এখানে আমরা খেয়াল করি এম হলো মেমোরি, পি হলো প্রসেসর এবং এই যে এইগুলো হলো সিলিন্ডার টাইপের, এইগুলো হলো ডিস্ক। তাহলে এখানে একটা প্যারালাল ডাটাবেস আর্কিটেকচারকে কয়েকটি ভাগে ভাগ করে এখানে দেখানো হয়েছে। এটা মূলত শেয়ার্ড মেমোরির উপর ভিত্তি করে এখানে এটাকে দেখানো হয়েছে। শেয়ার্ড মেমোরির প্যারালাল ডাটাবেস সিস্টেম আর্কিটেকচারটি এরকম যে সমস্ত প্রসেসর একটি সাধারণ মেমোরি শেয়ার করে। খেয়াল করো এখানে সমস্ত প্রসেসরগুলো একটি সাধারণ মেমোরিকে শেয়ার করছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? শেয়ার্ড মেমোরি প্যারালাল ডাটাবেস সিস্টেম। এর সুবিধা হলো যে কোনো প্রসেসরের কাছে ডাটা সহজেই অ্যাক্সেসযোগ্য, অর্থাৎ যে কোনো প্রসেসর সহজেই ডাটাকে অ্যাক্সেস করতে পারে। একটি প্রসেসর দক্ষতার সাথে অন্যকে বার্তা পাঠাতে পারে, অর্থাৎ একে অপরকে সহজেই বার্তা বা মেসেজ পাঠাতে পারে। শেয়ার্ড মেমোরি অসুবিধা হলো প্রসেসরের বেশি সংখ্যার কারণে প্রসেসরের অপেক্ষার সময় বৃদ্ধি পায়, অর্থাৎ প্রসেসর ওয়েটিং টাইম বৃদ্ধি পায়। প্রসেসর সংখ্যা বেশি হওয়ার কারণে, মেমোরি একটা হওয়ার কারণে এই মেমোরিটাকে টাইম স্লটে ভাগ করে বা শেয়ার করে ব্যবহার করতে হয়। সেই ক্ষেত্রে প্রসেসর ওয়েটিং টাইম বৃদ্ধি পায়। ব্যান্ডউইথে সমস্যা, অর্থাৎ ব্যান্ডউইথ সেই ক্ষেত্রে বেশি ব্যান্ডউইথের প্রয়োজন হয়, যেহেতু একটা মেমোরি অনেকগুলো প্রসেসর, সেই ক্ষেত্রে ব্যান্ডউইথ একটি সমস্যা হয়ে দাঁড়ায়। কম ব্যান্ডউইথ হলে প্রসেসিং স্পিড কমে যায়। তারপরে আসি শেয়ার্ড ডিস্ক। শেয়ার্ড ডিস্ক এটা আরেকটি প্যারালাল ডাটাবেস আর্কিটেকচার। সমস্ত প্রসেসর ডিস্কের একটি সাধারণ সেট শেয়ার করে। এখানে খেয়াল করি এই সমস্ত প্রসেসরগুলো তাদের প্রত্যেকেরই নিজস্ব মেমোরি রয়েছে, কিন্তু তারা এক সেট ডিস্কে প্রত্যেকেই শেয়ার করছে। এখানে তাই বলা হয়েছে ডিস্কের একটি সাধারণ সেট শেয়ার করে, অর্থাৎ এই ডিস্কের এই সেটটিকে সবাই শেয়ার করছে। এটাকেই বলা হচ্ছে শেয়ার্ড ডিস্ক। শেয়ার্ড ডিস্কের সুবিধা হলো শেয়ার্ড ডিস্ক সিস্টেম ব্যবহার করে ফল্ট টলারেন্স অর্জন করা যায়। অর্থাৎ ফল্ট টলারেন্স বলতে এখানে বোঝাচ্ছে যদি কোনো প্রসেসর বা এর স্মৃতি ব্যর্থ হয়, অন্য প্রসেসরটি কাজটি সম্পূর্ণ করতে পারে, একে ফল্ট টলারেন্স বলে। অর্থাৎ কোনো কারণে একটি নষ্ট হয়ে গেলে অন্যটি দ্বারা কাজটি সম্পন্ন করা যায়, যাকে ফল্ট টলারেন্স বলা হয়। শেয়ার ডিস্কের অসুবিধা হলো আন্তঃসংযোগ চ্যানেলের মধ্য দিয়ে প্রচুর পরিমাণে ডেটা ভ্রমণের কারণে শেয়ার ডিস্ক সিস্টেম সীমিত স্কেলেবিলিটি হয়ে থাকে। স্কেলেবিলিটি মানে হলো যে এটাকে যদি আমরা এক্সটেন্ড করতে চাই, সেই ক্ষেত্রে
এক্সটেন্ড করা কঠিন হয়ে দাঁড়ায়, অর্থাৎ বেশি এক্সটেন্ড করা যায় না। নতুন প্রসেসর যুক্ত করা হলে বিদ্যমান প্রসেসরগুলো ধীর হয়ে যায়, অর্থাৎ নতুন একটা প্রসেসর যুক্ত করলে টাইম শেয়ারের কারণে টোটাল স্পিডটা কমে যায়। তারপরে আসি শেয়ার্ড নাথিং, অর্থাৎ কিছুই শেয়ার নয় এরকম একটা কিছু। সেই ক্ষেত্রে এটাতে বলা হয়েছে প্রসেসরগুলো হয় একটি সাধারণ স্মৃতি বা সাধারণ ডিস্ক শেয়ার করে, অর্থাৎ যে কোনো একটা করে, হয় স্মৃতি না হয় ডিস্ক একটা শেয়ার করে, যেটাকে বলা হচ্ছে শেয়ার নাথিং। শেয়ার নাথিং এর অসুবিধা হলো প্রসেসর ও ডিস্ক সংখ্যা এই সিস্টেমে প্রয়োজন অনুসারে সংযুক্ত হতে পারে, অর্থাৎ প্রসেসর এবং ডিস্ক যদি প্রয়োজন হয় প্রয়োজন অনুসারে বাড়ানো যায়। এই সিস্টেমে অনেক প্রসেসরের জন্য সমর্থন করতে পারে, যা সিস্টেমটিকে আরও বেশি স্কেলযোগ্য করে তোলে, অর্থাৎ এটাতে ইচ্ছামতো প্রসেসর সংখ্যা বৃদ্ধি করে এটাকে সহজেই এক্সটেন্ড করা যায়, যেটা পূর্বেরটার থেকে সম্পূর্ণ বিপরীত, এবং এটার স্কেলেবিলিটি ভালো। শেয়ার্ড নাথিং ডিস্ক সিস্টেমের অসুবিধা হলো শেয়ার নাথিং সিস্টেমে ডাটা বিভাজন প্রয়োজন, অর্থাৎ ডাটাকে বিভাজন করে ফেলতে হয়, বিভাজন মানে এখানে ডিস্ট্রিবিউট করে ফেলতে হয়। লোকাল ডিস্ক অ্যাক্সেসের জন্য যোগাযোগ ব্যয় অনেক বেশি। লোকাল ডিস্ক গুলাকে অন্য আরেকটা ডিস্ক দ্বারা অন্য একটা প্রসেসর দ্বারা অ্যাক্সেস করতে গেলে সেই ক্ষেত্রে তার ব্যয় অনেক বেশি। তারপরে আসি হাইরার্কিক্যাল। এই মডেলটি পূর্ববর্তী তিনটি আর্কিটেকচারের একটি সংকর। হাইরার্কিক্যালের সুবিধা হলো সিস্টেমটি স্কেলেবিলিটি উন্নয়ন করে, অর্থাৎ এটাকে সহজেই এক্সটেনশন করা যায়, বৃদ্ধি করা যায়, বর্ধিত করা যায়। সিস্টেমটি এই আর্কিটেকচারটিতে মেমোরি বটলনেক সমস্যা হ্রাস করা হয়, অর্থাৎ বটলনেক মানে এরকম না যে এই সিস্টেমটিতে মেমোরি অ্যাভেলেবেল হয়, যার কারণে এরকম না যে একটা প্রসেসর অনেকগুলো প্রসেসর একটি মেমোরি ব্যবহার করবে, তা কিন্তু নয়। এখানে এই সিস্টেমে একাধিক মেমোরি থাকার কারণে মেমোরি বটলনেক অবস্থা তৈরি হয় না। হায়ারার্কিক্যালের অসুবিধা হলো অন্যান্য আর্কিটেকচারের তুলনায় এই আর্কিটেকচারটি ব্যয়বহুল। তারপরে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। একটি ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো একাধিক আন্তঃসংযুক্ত ডাটাবেজের সংগ্রহ, যা কোনো একটি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন স্থানে বাস্তবিকভাবে ছড়িয়ে থাকে। এইখানে দেখানো হয়েছে যে ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ আন্তঃসংযুক্ত মানে একে ইন্টারকানেক্টেড অবস্থায় অনেকগুলো ডাটাবেজ পরস্পরের সাথে নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং নেটওয়ার্কের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত। এবং ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এটি হলো একটা কেন্দ্রীয় সফটওয়্যার সিস্টেম যা ডিস্ট্রিবিউটেড ডাটাবেজকে এমনভাবে পরিচালনা করে যেন এটি সমস্ত স্থানেই সংরক্ষণ করা থাকে, অর্থাৎ এই ডাটাবেসটি দ্বারা ডাটাগুলাকে বিভিন্ন ডাটাবেজে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় এবং এই ডাটাবেসগুলোকে টোটালি নিয়ন্ত্রণ করা হয়। এবং এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে ডাটাবেসটি সেটা এই গ্লোবাল স্কিমাতে সংরক্ষিত থাকে। ডাটাবেসগুলি যৌক্তিকভাবে একে অপরের সাথে সম্পর্কিত হয়, প্রায়শই তারা একটি একক লজিক্যাল ডাটাবেস সিস্টেম হিসাবে উপস্থাপিত হয়। অর্থাৎ এখানে এইটার মাধ্যমে কি করা হয়, এগুলাকে ইন্টিগ্রেট করা হয় এবং এই ইন্টিগ্রেশনের কারণে এটাকে টোটালটাকে একটা মানে সমস্তগুলাকে একটা একক ডাটাবেস হিসেবে মনে হয়। ডাটা বাস্তবিকভাবে একাধিক সাইট জুড়ে সংরক্ষণ করা হয়। প্রতিটি সাইটের ডাটা অন্য সাইটগুলো থেকে স্বাধীনভাবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা পরিচালিত হতে পারে। সাইটগুলো প্রসেসরগুলোর একটি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত থাকে।
সাইটের প্রসেসরগুলো একটি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকে, তাদের কোনো মাল্টি প্রসেসিং কনফিগারেশন নেই, অর্থাৎ এই ডিস্ট্রিবিউটেড সিস্টেমে কোনো মাল্টি প্রসেসিং কনফিগারেশন নেই। অ্যাডভান্টেজ অফ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম: মডুলার ডেভেলপমেন্ট, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমে কোনো বাধা ছাড়াই প্রয়োজনে নতুন কম্পিউটার এবং লোকাল ডাটাবেস যুক্ত করে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের সাথে সংযুক্ত করা খুবই সহজ। অর্থাৎ নতুন করে যদি আমি একটা নতুন ডাটাবেস এবং নতুন একটা কম্পিউটার যুক্ত করতে চাই, সেটা খুব সহজেই যুক্ত করা যায়, যেটাকে বলা হচ্ছে মডুলার ডেভেলপমেন্ট। তারপরে মোর রিলায়েবল বা বিশ্বাসযোগ্য, বেশি বিশ্বাসযোগ্য। ডাটাবেজের ব্যর্থতার ক্ষেত্রে সেন্ট্রালাইজ ডাটাবেস সিস্টেমের সমস্ত সিস্টেম বন্ধ হয়ে যায়। অর্থাৎ সেন্ট্রালাইজ ডাটাবেস সিস্টেমে কোনো ডাটাবেস ব্যর্থ হলে ডাটাবেসটি ব্যর্থ হলে সমস্ত সিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমে যখন কোনো উপাদান ব্যর্থ হয় তখন সিস্টেমটির ধারাবাহিকতা ঠিক থাকে, তবে কার্যকারিতা কিছুটা হ্রাস পায়, তাই এটি তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য। বেটার রেসপন্স, অর্থাৎ ভালো প্রতিক্রিয়াশীল। যদি কোনো দক্ষ পদ্ধতিতে ডাটা ডিস্ট্রিবিউট করা হয়, তবে ব্যবহারকারীদের অনুরোধগুলো স্থানীয় ডাটা থেকে নিজেই পূরণ করতে পারে, এইভাবে দ্রুত প্রতিক্রিয়া সরবরাহ করে। অর্থাৎ যেহেতু লোকালি যদি ডাটাগুলা থাকে, সেই ক্ষেত্রে যে কোনো রিকোয়েস্টে সাড়া দিতে খুবই অল্প সময় দ্রুত সাড়া দিতে পারে। তারপরে লোয়ার কমিউনিকেশন কস্ট, অর্থাৎ কমিউনিকেশন কস্ট অনেক কম। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমে যদি ডাটা স্থানীয়ভাবে যেখানে এটি বেশিরভাগ ব্যবহার হয় সেখানে জমা থাকে, তবে ডাটা ম্যানিপুলেশনের জন্য যোগাযোগের ব্যয় হ্রাস করা যায়। অর্থাৎ এমনভাবে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে এমনভাবে ডাটাগুলো সংরক্ষিত থাকে যেন যেখানে বেশি প্রয়োজন সেখানেই সংরক্ষিত থাকে। এরকমটা যদি হয়, সেক্ষেত্রে ম্যানিপুলেশনের জন্য যোগাযোগ ব্যয় হ্রাস পায় বা যোগাযোগ ব্যয় কম হয়। তারপরে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমের অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ: জটিল এবং ব্যয়বহুল সফটওয়্যার প্রয়োজন, অর্থাৎ এই সিস্টেমের জন্য জটিল এবং ব্যয়বহুল সফটওয়্যারের প্রয়োজন। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বিভিন্ন সাইট জুড়ে ডাটা স্বচ্ছতা এবং সমন্বয় সাধনের জন্য জটিল এবং প্রায়শই ব্যয়বহুল সফটওয়্যার দরকার হয়। প্রসেসিং ওভারহেড: সহজ অপারেশনের জন্য সকল সাইট জুড়ে ডাটাতে অভিন্নতা সরবরাহ করতে প্রচুর যোগাযোগ এবং অতিরিক্ত গণনার প্রয়োজন হতে পারে। অর্থাৎ সহজ কাজের জন্য সকল সাইটের সাথে যোগাযোগ রক্ষা করে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে প্রসেসিং ওভারহেড অনেক বেশি। ডাটা ইন্টিগ্রিটি: একাধিক সাইটে ডাটা আপডেট করার প্রয়োজনীয়তা ডাটা ইন্টিগ্রিটি সমস্যা তৈরি করে। অর্থাৎ একটি আপডেট সকল জায়গায় আপডেট করার প্রয়োজন হইতে পারে, সেই ক্ষেত্রে প্রায়শই ডাটা ইন্টিগ্রিটি বা ডাটা বিশুদ্ধতার সমস্যা তৈরি করে। অপ্রয়োজনীয় ডাটা বিতরণের জন্য ওভারহেড তৈরি হয়, অর্থাৎ আননেসেসারি ডাটা ডিস্ট্রিবিউশনের জন্য ওভারহেড তৈরি হয়। কোয়েরির প্রতিক্রিয়াশীলতা মূলত সঠিক ডাটা ডিস্ট্রিবিউশনের উপর নির্ভরশীল, অর্থাৎ ডাটা যদি সঠিকভাবে ডিস্ট্রিবিউট হয় তাহলে কিন্তু প্রতিক্রিয়া বা রেসপন্স টাইম অনেক কম লাগে, কোয়েরির রেসপন্স টাইম অনেক কম লাগে। ভুল তথ্য ডিস্ট্রিবিউশন: ব্যবহারকারীদের অনুরোধগুলোতে প্রায়শই খুব ধীরে সাড়া দেয়। অর্থাৎ যদি ডিস্ট্রিবিউটেড সিস্টেমে ভুল তথ্য ডিস্ট্রিবিউট করা হয়, সেই ক্ষেত্রে ব্যবহারকারীদের অনুরোধগুলা ধীরগতি হয়ে যায়। তো এই হলো আজকের ক্লাস, এই পর্যন্তই। পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।